হৃদমায়ার প্রেম গাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। থমথমে মুখে বসার ঘরে বসে আছেন নিহাল খান। তাকে ঘিরে আত্মীয় স্বজনদের মেলা। হেনা খান, আরাফ খান সহ ওনার দুই কন্যা ও তাদের জামাতা সকলে উপস্থিত নিহাল খানকে ঘিরে ড্রয়িং রুমে। শশীর মাকেও দেখা গেল ফাহাদের মায়ের সঙ্গে বসে থাকতে। তবে অসুস্থ নিহাল খান সুস্থতার চেয়ে বেশি আশ্চর্য হয়েছেন নিজের স্ত্রী সুফিয়া খানের আগমন দেখে। তিনি অতি শখে তিনি বেশ কিছুক্ষণ তাকিয়েও ছিলেন স্থির নয়নে। কিন্তু যখন বুঝতে পারলেন তিনি বসার ঘরে সকলের ভিড়ে বসে আছেন, তখন হুট করে কেমন নিজেকে গুটিয়ে নিলেন থমথমে মুখে। বেশ কসরত করে খানিকটা নিজেকে সংযত করতে চাইলেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সুফিয়া খানের আগমনে ওনার মন মস্তিষ্ক এতটাই নড়বড়ে হলো যে নিজের ব্যক্তিত্ব গাম্ভীর্য ভুলে বসলেন এক মুহূর্তের জন্য। না চাইতেও বারবার দৃষ্টি ঘুরল সুফিয়া খানের ওপর। স্তব্ধ, হতাশ, হতবুদ্ধি নিহাল খানের নড়বড়ে মনোভাব বসার ঘরে সকলের দৃষ্টিতে পড়লেও কেউ বিভ্রান্তি সৃষ্টি করল না নিহাল খানের জন্য, বরং অদেখা করার মতন বিষয়টা এড়িয়ে গেল উপস্থিত সকলেই। এখানে কেউ ছোট না, আর না নিহাল খান ও সুফিয়া খানের সঙ্গে হেয়ালি করার মতন সুযোগ আছে। দুজনেই বেশ সম্মানিত মানুষ। তাদের সঙ্গে মজা বা ছলচাতুরি করার দৃষ্টিকটুর ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো নিহাল খান আর সুফিয়া খান কখনোই কাউকে এতটুকু সুযোগ দেন না যে কেউ তাদের নিয়ে মজা বা হেয়ালি করে কথা বলবে। উপস্থিত সকলেই বুঝতে পেরেছে দীর্ঘ 15 বছরের মনোমালিন্যের অবসান ঘটতে হয়তো তাদের আরো সময় লাগবে, কিন্তু তারপরও কেউ আগ বাড়িয়ে নিহাল খান আর সুফিয়া খানের মাঝে মিটমাট করিয়ে দিতে চাইল না। কারণ নিহাল খান কিংবা সুফিয়া খান তাদের ব্যক্তিগত বিষয়ে অন্য কারোর হস্তক্ষেপ পছন্দ করে না বলেই সবাই যে যার মতন করে জায়গায় বসে রইল। তবে গম্ভীর সুফিয়া খানকে দেখা গেল ডাইনিং রুমের সম্মুখে দাঁড়িয়ে কাজে নির্দেশনা দিতে সার্ভেন্টদের। স্তব্ধ নিহাল খানের দৃষ্টি চতুর সুফিয়া খানের চোখেও পড়ল। ব্যাপারটা তিনি বুঝেও অদেখার মতন করে আছেন। এর মাঝে দেখা গেল হৃদকে সিঁড়ি বয়ে নিচে নামতে। হৃদের পেছন পেছন রাদীপকেও দেখা গেল আসতে। হৃদ বসার ঘরে আসতেই শশী সেই দিকে তাকালো। সকালে মায়াকে লক্ষ্য করেছিল শশী। বেশ কিছু আপত্তিকর পরিবর্তনও দেখেছে মায়ের মাঝে, যেটা শশীর জন্য কষ্টদায়ক হলেও একজন সুখী দম্পতির জন্য বিষয়টা বেশ স্বাভাবিক। গুমড়ে ওঠা শশীর চোখ ফের ভিজল নোনা জলে। ভেতরকার কষ্ট চাপতে মাথা নুইয়ে নতমস্তকে বসতে শশীর মা সেই দিকে তাকালেন। শশীকে কাঁদতে দেখে তিনি অশান্ত হলেন। রাগে তিল মিলিয়ে উঠলেন হৃদমায়ার ওপর। আজ মায়ের জায়গায় ওনার মেয়ে থাকলে থাকতো হৃদের জীবনে। শশীর জায়গায় মায়া কেড়ে নিয়েছে। ব্যাপারটা মস্তিষ্কে আসতেই ক্ষোভে প্রকাশ করল শশীর মা সালমা। এই মুহূর্তে একমাত্র সুফিয়া খানই পারেন মায়ের জায়গা পরিবর্তন করে শশীকে হৃদের জীবনে রাখতে। শশী তো সুফিয়া খানেরও মেয়ে। শশীর কষ্ট অবশ্যই সুফিয়ার মনেও নরম হবে। শশীর মা সালমা সুফিয়া খানের সাথে কথা বলতে উঠে দাঁড়াতেই হৃদ বসার ঘরে প্রবেশ করে। সুফিয়া খান হৃদ ও রাদীপ দুই ভাইকে চলে যেতে দেখে ডেকে বললেন, হৃদ, রাদীপ এদিকে আসো, নাস্তা করবে। হৃদ স্বাভাবিক গম্ভীর মুখে বসার ঘর ছাড়তে চেয়ে বলল, সময় নেই আম্মু, বাইরে করে নেব। হৃদের কথায় তৎক্ষণাৎ উত্তর আসলো সুফিয়া খান। তিনি বললেন, 5 মিনিটে কিছু হবে না, কাম।
রিত চলে যেতে গিয়েও গেল না, বরং মায়ের কথা রাখতে ডাইনিংয়ে বসলো। রাদিফ রিতকে ডাইনিংয়ে বসতে দেখে সে তাড়াহুড়ো করে বাইরে হাঁটতে চাইলে তক্ষুনি শোনা গেল সুফিয়া খানের শক্ত গলা। হৃদের সম্মুখে প্লেট রাখতে রাখতে তিনি রাদিফকে শক্ত গলায় ডেকে বললেন, তোমাকে কি আলাদাভাবে বলতে হবে রাদিফ? ডাকছি আমি, কথা কানে যায় না তোমার? ব্যস্ত রাদিফ থমথমে মুখে উত্তর দিতে দিতে বলল, আম্মু একটু আর্জেন্ট ছিল, আমি বাইরে নাস্তা। রাদিফের প্লেট চেয়ারের সম্মুখে রাখতে রাখতে ফের শক্ত গলায় বলল সুফিয়া খান, নেক্সট টাইম তোমাদের সব ব্যস্ততা বাড়ির বাইরে রেখে আসবে, খেতে আসো। মায়ের শক্ত গলায় রাদিফ হৃদের পাশাপাশি চেয়ারে বসে নাস্তা করতে লাগলো। এর মাঝে সুফিয়া খান কিচেনে গেলে রাদিফ সুযোগ বুঝে হৃদের দিকে হালকা ঝুঁকে বলল, ভাই তোমাকে একটা জরুরি কথা বলার ছিল। হৃদ স্বভাবতই গম্ভীর মুখে খাবার মুখে তুলতে বলল, বল। রাদিফ ফের সুফিয়া খানের গমন পথ লক্ষ্য করে সুফিয়া খানকে কিচেনে দেখে চট করে হৃদকে বলল, ভাইয়া আমি আমার ডাক্তারি প্রফেশন চেঞ্জ করতে চাই, আমাদের পারিবারিক রাজনৈতিক দলে আব্বুর সাথে যোগ দিতে চাই, তুমি এই বিষয়টা আম্মুকে বুঝিয়ে বলবা প্লিজ। হৃদ খাওয়া ছেড়ে কপাল কুঁচকে তাকালো রাদিফের দিকে। রাদিফকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে পুনরায় খাওয়ায় মনোযোগ দিতে বলল, রাজনৈতিক মাঠ তোর জন্য না রাদিফ, এসব নোংরামিতে পেরে উঠতে পারবি না তুই, নিজের ক্যারিয়ারে ফোকাস কর। হৃদের কথায় যথার্থ অর্থ রাদিফ না বুঝে খানিকটা অধৈর্য নিয়ে রাদিফ হৃদকে শুধিয়ে বলল, ভাই আমি অনেক ভেবে চিন্তেই এই ডিসিশন নিয়েছি, আমি আব্বুর সাথে রাজনৈতিক মাঠে থাকতে চাই। আমার এই কয়েকদিনের রাজনৈতিক মাঠে থেকে যতটা শান্তি পেয়েছি ততটা শান্তি আমি ডাক্তারি ক্যারিয়ারে পাইনি। আমি আর লন্ডনে ফিরবো না ভাই, এখানেই থাকবো আব্বুর পাশে। তুমি প্লিজ এই বিষয়টা আম্মুকে বুঝিয়ে বলো যেন আম্মু বাধা না দেয়। হৃদ রাদিফের কথা মনোযোগী না হয়ে চামচের শেষ খাবারটা মুখে তুলতে বলল, তোর পেছনে আম্মু, তুই বল। কি বলবো? হাতের বাটিগুলো টেবিলের উপরে রাখতে রাখতে সুফিয়া খান প্রশ্ন, কি বলবে? হাতের বাটিগুলো টেবিলের উপর রাখতে রাখতে সুফিয়া খান প্রশ্নটা করলেন হৃদকে। রাদিফ ভয়ার্ত মুখে সুফিয়া খানের দিকে তাকাতেই হৃদ পাশ থেকে টিস্যু নিয়ে মুখ মুছে উঠে দাঁড়াতে সুফিয়া খানের উদ্দেশ্যে বলল, রাদিফ প্রফেশন চেঞ্জ করতে চাই, ডাক্তারি ছেড়ে রাজনৈতিক মাঠে থাকতে চাই আব্বুর পাশে, বলতে পারো ভবিষ্যৎ মন্ত্রী হতে চাই, এতে তোমার সম্মতি চাচ্ছে, ব্যাস এটুকুই। হৃদের কথাগুলো শেষ করেই ডাইনিং ছাড়লো। ব্যস্ততায় কফি পান করার সময়টুকু তার হলো না। হৃদ চলে যেতে অসহায় রাদিফ ভয়ার্ত মুখে মায়ের দিকে তাকাতেই শক্ত গলায় সুফিয়া খান বললেন, নির্বাচনের পরপরই তুমি লন্ডন ব্যাক করবে রাদিফ, বাংলাদেশে তোমার কোনো কাজ নেই। স্বাভাবিকভাবে মায়ের থেকে এসব কথা শুনতে হবে সে বিষয়ে প্রস্তুত ছিল রাদিফ, তাই নিজের মনোবল বাড়িয়ে মায়ের কথার উত্তরে বলল সে, আমি আর পড়াশোনার জন্য লন্ডনে ফিরবো না আম্মু, আমি বাংলাদেশেই থাকতে চাই, ডাক্তারি পেশায় আমার মন বসে না, তোমার জন্য এই পেশায় পড়াশোনা করছি, কিন্তু এই পেশায় নিজের ক্যারিয়ার গড়তে চাই না। রাদিফের কথায় বেশ স্বাভাবিকভাবে সুফিয়া খান সম্মতি দিয়ে বললেন, ওকে সমস্যা নেই, তুমি ডাক্তারি পেশায় ক্যারিয়ার করতে না চাইলে পারিবারিক ব্যবসায় জয়েন্ট হও, আর নয়তো তোমার যে সেক্টরে মন বসে আমাকে জানিও, আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে। তারপর রাজনীতি নয় রাদিফ, তুমি ছোট মানুষ, রাজনীতির নোংরামি তুমি বুঝবে না। রাদিফ খানিকটা জেদ করে বলল, রাজনীতি ছাড়া আমার অন্য কোথাও মন বসে না আম্মু, আমি রাজনীতি আমাকে কোনো কিছুতে বাধ্য করবে না রাদিফ, আমি তোমার মা হই, আমাকে টপকে
আমাকে টপকাতে যেও না। চুপচাপ লন্ডনে ফিরবে তুমি, আমি টিকিট করে দিচ্ছি। মা ছেলের কথা কাটাকাটিতে বসার ঘরে সকলেই দৃষ্টি কাড়ল। আরাফ খান, হেনা খান, নিহাল খান সহ একে একে সকলে ডাইনিং এ উপস্থিত হতে লাগলো। রাদিফ জেদি গলায় বলল, আমি বললাম তো কোথাও যাব না। কেন ফোর্স করছো তুমি? আমার ডাক্তারি পেশা ভালো লাগে না, আমি রাজনীতি করতে চাই আব্বুর সাথে। রাদিফের কথায় তেতে উঠল সুফিয়া খান। বলল, রাজনীতি করবে? কি বোঝো তুমি রাজনীতি সম্পর্কে? কি অভিজ্ঞতা আছে তোমার এই নোংরা রাজনীতি সম্পর্কে? তুমি যে ওপর দিয়ে স্বচ্ছ আর পরিষ্কার রাজনীতির মাঠ দেখছো, সেটার পেছনে শত শত নোংরামি কাহিনী রয়েছে। সেই গল্প জানো তুমি? অবুঝের মতন বায়না করছো রাজনীতি করবে। খেলার পুতুল পেয়েছো, আজ খেলবে, মন না চাইলে কাল ফেলে দিবে এমন? তোমার বাবাকে দেখেছো? একমাত্র এই নোংরা রাজনীতির জন্য আজও একটা খাপছাড়া জীবন লিড করছে সে। জিজ্ঞাসা করো তোমার বাবাকে, তার জন্য আমাকে রিতকে কতটা নোংরামিতে নামতে হয়েছিল। আজও সেই নোংরামির খেলা শেষ হয়নি। সেখানে তুমি আবার নতুন করে যোগ দিতে চাচ্ছ। তোমরা আসলে কি চাচ্ছ? তোমাদের জন্য আমরা স্বাভাবিক জীবন লিড করতে পারবো না? আমাদের শান্তিতে থাকতে দেবে না তোমরা? তোমার বাবার অদক্ষতার জন্য রিতকে রাজনৈতিক মাঠে থাকতে হয় সব সময়। এখন আবার তুমি একই মাঠে থাকতে চাচ্ছ। তোমাদের মতো নরম মনের মানুষের জন্য এই রাজনৈতিক মাঠ নয়। এই কথা কবে বুঝবে তোমরা? রাদিফকে নরম মনের মানুষ, সেটা রাদিফ নিজেও জানে। সেই সহজে মানুষের মায়া জড়িয়ে যায়, কিন্তু এটা কোনো খারাপ গুণ নয়, বরং ভালো গুণ। কিন্তু সুফিয়া খান রাদিফকে দুর্বল আর নরম মনের মানুষ বলায় সেটা খুব অপমানজনক মনে হলো রাদিফের। তাই রাদিফ খাবার ছেড়ে টিস্যু নিতে চওড়া গলায় বলল, আমার কারোর প্রয়োজন নেই, আমি একাই সামলাতে পারবো নিজেকে। রাদিফের কথা ফের তেতে উঠলেন সুফিয়া খান। তিনি নিজেকে সামলে রাদিফকে বোঝাতে চেয়ে বললেন, রাদিফ, আমি তোমার মা, তোমার ভালোর জন্য বলছি, আমার সাথে জেদ করবে না। ডাক্তারি পেশা ভালো না লাগলে পারিবারিক ব্যবসায় জয়েন্ট হও। পারিবারিক ব্যবসা ভালো না লাগলে নিজের কোনো ব্যবসা দাঁড় করাও। তারপরও রাজনীতি তোমার জন্য ঠিক হবে না। তুমি বাংলাদেশে এসেছো 3 মাস। এই 3 মাসে তোমার উপরে এই নিয়ে 4 বার হামলা হয়েছে। রাজনৈতিক মাঠে সবাই জানে তুমি তোমার বাবার মতো নরম মনের মানুষ। সেজন্য ঈদের সাথে পেরে না উঠে তোমাদের বারবার টার্গেট করে। সেজন্যই বলছি, আম্মুর কথা শোনো রাদিফ, লন্ডনে ফিরে যাও। এখানে থেকে নিজের বিপদ বাড়িও না। রাদিফ রাগ ছেড়ে মায়ের কথার মানে বোঝার চেষ্টা রাদিফ রাগে ছেড়ে মায়ের কথার মানে বোঝার চেষ্টা করে ডাইনিং ছেড়ে চলে যেতে বলল, এত কিছু বুঝি না আম্মু, আমি লন্ডনে ফিরবো না, পড়াশোনাও করব না, আমি রাজনৈতিক মাঠে থাকব, দরকার হলে পারিবারিক কোম্পানি দেখাশোনাও করব, তারপর পাশাপাশি রাজনৈতিক মাঠে থাকবো, এটাই শেষ। রাদিফ চলে যেতেই চঞ্চলতা দেখা গেল উপস্থিত সবার মাঝেই। একজন এক রকমের বোঝাতে চাইলেন সুফিয়া খানকে শান্ত করতে। এর মাঝে নিশ্চুপ নিহাল খান নীরবতা ভেঙে বললেন, রাদিফ বড় হয়েছে, ওকে ফোর্স করা ঠিক হবে না তোমার। রাগান্বিত সুফিয়া এমনিই রেগেছিলেন নিহাল খানের কথায় তেতে উঠে বললেন, অবশ্যই আমি ফোর্স করব। আমার সন্তান কি করবে না করবে সে ব্যাপারে সন্তান জন্ম দিয়েছি আমি, আমার রাইট আছে আমার সন্তানকে ঠিক পথ দেখানো। একটা নোংরা রাজনীতি কখনোই আমার ছেলের জন্য সঠিক পথ হতে পারে না। রাদিফ আমার সন্তান, আমি বুঝি আমার সন্তান কেমন। আজ রাদিফের জন্য জায়গা
রাদিফের জায়গায় যদি হৃদ এসে আমাকে জানাতো সে রাজনৈতিক মাঠে থাকতে চায়, তাহলে আমি এই বিষয়ে কোনো আপত্তি করতাম না। রাদিফ আমার ছোট ছেলে। হৃদের থেকে রাদিফের নিয়ে আমার বেশ টেনশন করতে হয়। সারাক্ষণ রাদিফকে আমার নজরে রাখতে হয় ওর নিরাপত্তার জন্য। আমার সেই ছেলে হঠাৎ করে এসে যদি বলে সে রাজনীতি করবে, তবে মা হিসেবে অবশ্যই আমার কর্তব্য আমার ছেলেকে সঠিক পথে নির্দেশনা দেওয়া। রাজনৈতিক মাঠ আমার রাদিফের জন্য কখনোই উত্তম নয়। নিহাল খানের কিছু বলার আগেই আরাফ খান পরিবেশটা শান্ত করতে সুফিয়া খানের উদ্দেশ্যে বললেন, এখন জোর করলে হয়তো রাদিফ বুঝবে না বৌমা, কিছুদিন সময় নাও, তারপর না হয় রাদিফকে এসবের জন্য বোঝাবে। তাছাড়া এই রাজনৈতিক মাঠে নিহাল আছে, রাদিফ আছে, হৃদ আছে, তাহলে রাদিফ থাকলে সমস্যা কোথায়? অবশ্যই সমস্যা আছে বাবা। আপনার ছেলে যেমন একজন অদক্ষ শাসক, রাদিফও তাই হবে। একজন লিডারকে হতে হবে শক্তপোক্ত সিংহের ন্যায়। প্রকৃত লিডার লিড করে নিজের যোগ্যতায়। সে কখনো অন্যের লাঠিতে ভর করে নিজের রাজনৈতিক মাঠ চালাবে না। অথচ আপনার ছেলে আর রাদিফ দুজনে হৃদের উপরে নির্ভর করে রাজনৈতিক মাঠে থাকতে চায়। মা হিসেবে সেটা আমি মোটেও পছন্দ করি না। আমি চাই হৃদ নিজের লাইফ লিড করুক, বাপ ভাইয়ের জন্য অন্তত রাজনৈতিক মাঠে পড়ে না থাকুক। সুফিয়া খানের কথার মাঝে শশীর মা সালমা বেগম ফোড়ন কেটে বললেন, ভাইকে সাহায্য করলে সমস্যা কি আপা? বরং এই বিষয়টা ভালো। তুমি শুধু দুই ভাইয়ের মাঝে ভেদাভেদ সৃষ্টি করছো। হৃদ চতুর বলে তুমি রাদিফকে নিজের কাছে বেঁধে রাখতে চাইছো, সেজন্যই রাদিফকে জোর করে লন্ডনে পাঠাতে চাচ্ছ তুমি, যেন তুমি। সালমা বেগমের অযৌক্তিক কথায় তেতে উঠলেন সুফিয়া খান। গর্জনের ন্যায় হাতের কাছে প্লেটগুলো ঠেলে ফ্লোরে ফেলে দিতে বললেন, ছেলে জন্ম দিয়েছি আমি, দরকার হলে ছেলের ভালোর জন্য শুধু বেঁধে না, বন্দি করেও রাখবো। কিন্তু তুই বলার কে? তোকে মানা করেছিলাম না আমার ব্যক্তিগত ব্যাপারে কথা না বলতে? জবান বেশি চলে না। রাগান্বিত সুফিয়া খান এমনি রেগেছিলেন রাদিফের চিন্তায়। এর মাঝে শশীর মা সালমা বেগমের অহেতুক কথায় তেতে উঠলেন তিনি। সালমা বেগম পূর্ব থেকেই ক্ষিপ্ত ছিলেন সুফিয়া খানের ওপর। শশীর জায়গা মায়াকে হৃদের বউ করতে। আজ তার রেশ টেনে খোঁচা মেরে তিনি পুনরায় বলে উঠলেন, এখানে তোমার ব্যক্তিগত বলতে কিছুই নেই আপা। আমি খানবাড়ির ছেলেদের সম্পর্কে কথা বলছি। তুমি দীর্ঘ 15 বছর ধরে খানবাড়িতে ছিলে না, বলতে গেলে সম্পর্ক ছিন্ন করে রেখেছিলে সবার সাথে। মাত্র কালই বাড়িতে ফিরেছ। আর আমি এই বাড়িতে যাতায়াত করি সেই 25 বছর ধরে। এই বাড়ির সাথে তুমি বাদেও একটা সম্পর্ক আছে আমার। আরাফ আঙ্কেল, নিহাল আন্টি আমাকে মেয়ের মতন দেখেন। আমি তার দাবি নিয়ে এই খানবাড়ির ছেলেদের সম্পর্কের কথা বলছি। সেই রাইটও ওনারা আমাকে দিয়েছেন। সালমা বেগমের কথায় রেগে রি করে সুফিয়া খান বললেন, খানবাড়ির মানুষকে রাইট কে দিয়েছে আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার? আমি তো তাদের সে অধিকার দেইনি। তাহলে তারা তোকে কিভাবে দিল? আরেকটা কথা, তোর যদি মনে হয় ওরা আমাকে তোকে গ্রহণ করবে, তাহলে নে, পুরো খানবাড়ির মানুষ তোর সম্মুখে দাঁড়িয়ে প্রশ্ন কর তাদের তোকে চায় কিনা। যদি চায় তাহলে তুই রাখ, আমি গেলাম। থমথমে পরিবেশের সবাই নিস্তব্ধ, নীরব। সামান্য একটা বিষয়কে ঘিরে দুই বোনের মাঝে তর্কাতর্কি হওয়ায় সকলেই নিশ্চুপ হয়ে গেল। সুফিয়া খান এমনি খানবাড়িতে ফিরতে চাচ্ছিলেন না। এত কসরত করে অবশেষে তাকে খানবাড়িতে ফেরানো গেল। এখন সালমা বেগমের কথায় রেগে সুফিয়া খান আবারও খানবাড়ি ছেড়ে দেন, তাহলে সুফিয়া খানের পুনরায় খানবাড়িতে ফেরানো মুশকিল হয়ে যাবে। তাছাড়া মা হিসেবে সুফিয়া খান নিজের সন্তানের ভালো মন্দ বিষয়ে সিদ্ধান্ত নিতেই পারেন।
কিন্তু এর মাঝে সালমা বেগমের উত্তর করার বাড়াবাড়ি লাগলো সকলের। উপস্থিত সকলেই জানে সুফিয়া খান কিংবা নিহাল খান তাদের ব্যক্তিগত বিষয়ে কারোর হস্তক্ষেপ পছন্দ করে না। সেখানে সালমা বেগম অহেতুক কথায় সুফিয়া খান রেগে চলে যেতেই নিহাল খান শান্ত কণ্ঠে সালমাকে উদ্দেশ্য করে বললেন, শোনো সালমা, তুমি আমার শালী হও। আমার বোনদের মতো তুমি আমার আরেকটা বোন, আর তোমার বোন সুফিয়া আমার বউ। বলতে পারো সুফিয়ার জন্যই তোমাকে চেনা। এখন আমার সাথে তোমার বোনের সম্পর্ক যেমনই হোক, আমি কখনোই কাউকে এই অধিকার দিইনি আমার ব্যক্তিগত জীবনে কেউ কথা বলবে। সুফিয়া আজ ফিরুক, কাল ফিরুক কিংবা জীবনে কখনোই না ফিরুক, তারপর এই খানবাড়ির সারা জীবন সুফিয়ার শ্বশুরবাড়ি হয়ে থাকবে। বাকি রইল হৃদ আর রাদিফকে নিয়ে। তাহলে ওরা নিজেরাই কখনো মেনে নিবে না ওদের মাকে তৃতীয় পক্ষকে অপমান করবে। সেটা সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সকল বাবা মারই থাকে, কিন্তু খালাদের থাকে না। আমি আশা করব তোমার দ্বারা একই ভুল যেন দ্বিতীয়বার না হয়। দুলাভাই, আমি তো। সালমা বেগমের কথা শেষ করার আগেই গম্ভীর নিহাল খান জায়গা ছাড়লেন। রাগান্বিত সুফিয়া খান চলে যেতেও নিহাল খানের কথাগুলো ওনার কানে এসেছে। বিষয়টাতে তিনি কোনরূপ প্রতিক্রিয়া না দেখালেও উপস্থিত সকলেই একে একে জায়গা ছাড়ল। রাগান্বিত সালমা বেগম অপমানে থমথমে মুখে দাঁড়িয়ে রইলেন। এক পাশে থাকা শশী মায়ের দিকে এগিয়ে এসে দুই হাতে সালমা বেগমের 2 হাত মুঠোতে চেপে নরম গলায় বলল, আমি জানি তুমি আমার বিষয়টা নিয়েই খালামণির সাথে রেগে আছো আম্মু। সবকিছু ভুলে যাও আম্মু। চলো আমরা লন্ডনে ফিরে যাই, নতুন পরিবেশ দেখবে, আমিও মুভ অন করে যাব, হৃদ ভাইকে ভুলে যাব। চলো না আম্মু, আমরা ফিরে যাই, এই পরিবেশে আমার দম বন্ধ লাগছে। খানবাড়িতে হঠাৎই আগমন ঘটল মায়ার পরিবারের। আরিফ, রেহানা বেগম আর ফিহাকে নিয়ে খানবাড়িতে উপস্থিত হলো প্রায় দুপুরের নাগাদ। মায়া তখন কিচেনে ছিল সুফিয়া খানের সঙ্গে। যদিও মায়া বা সুফিয়া খান কেউই হাতে হাতে কাজ করছে না, তবে ক্ষণে ক্ষণে সার্ভেন্টদের কাজের দিকে নির্দেশনা দিচ্ছে দাঁড়িয়ে। সকলে শশীর মা সালমা বেগমের বাড়াবাড়ি ব্যাপারটা মায়ের কানে এসেছিল। ড্রয়িং রুমে নেমে কাজের মেয়ে মালা বলেছিল সেইটা। তারপর থেকে মায়া আর সুফিয়া খানের সঙ্গ ছাড়েনি, বরং শাশুড়ির আশেপাশেই থাকছে। জুইকে দেখা গেল ফাহাদের মায়ের সঙ্গে বসে থাকতে। এর মাঝে হঠাৎ আরিফের আগমন। মায়া জুই দুইজনেই দৌড়ে যায় সেই দিকে। সকলেই সামনে ভাইমাকে জাপটে জড়িয়ে ধরে, দুইজনেই কান্নায় ভেঙে পড়ে। অসুস্থ রেহানা বেগম মায়াকে বুকে জড়িয়ে অশ্রু জড়ালেন। আজ কত মাস পর, কতদিন পর তিনি নিজের আদরের মেয়েকে জড়িয়ে ধরলেন। কতটা অশান্তি ঝড়ঝাপটার সময় সুফিয়া খান মায়াকে নিয়ে রাতের আঁধারে বেরিয়ে গিয়েছিলেন ওনার অসুস্থ, মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে। আর আজ সুস্থ সবল চঞ্চল মেয়েকে ওনার বুকে ফিরিয়ে দিলেন। সুফিয়া খান তিনি নিজের কথা রেখেছেন। রেহানা বেগম মায়ার পাশাপাশি জুইকেও জড়িয়ে ধরল। তিনি আরিফের সঙ্গে চট্টগ্রামে চলে আসার পর খবর পেয়েছিল জুই খানবাড়ির ডাক্তার ছেলের সঙ্গে পালিয়ে গেছে। যদিও জুইয়ের বাবা এখনো রেগে আছেন, তবে জুইকে হাসি খুশি খানবাড়িতে দেখে তিনি স্বস্তি পেলেন। জুইয়ের মার সঙ্গে জুইয়ের যোগাযোগ আছে। মা মেয়ের কথা রোজ রেহানা বেগমের কানে আসে। জুই স্বামীর ঘরে ভালো আছে, এতেই সন্তুষ্ট জুইয়ের মা। আরিফ, রেহানা খান, ফিহা একে একে খানবাড়ির সকলের সঙ্গে কুশলাদি বিনিময় করতে গম্ভীর সুফিয়া খান এগিয়ে আসলো। আরিফ সুফিয়া খানকে দেখে সালাম দিতেই তিনি সালামের উত্তর দিয়ে স্বাভাবিক ভাবে বলল,
তোমাদের আসতে সমস্যা হয়নি তো? না আন্টি। এই নিয়ে দ্বিতীয়বারের মতন দেখা আরিফের সঙ্গে সুফিয়া খানের। প্রথমে আরিফ সুফিয়া খানকে হৃদের অ্যাক্সিডেন্টের সময় হাসপাতালে দেখেছিল, আর আজ খানবাড়িতে। বলতে হবে ব্যক্তি হিসেবে চমৎকার ব্যক্তিত্বের মানুষ সুফিয়া খান। আজ আরিফদের খানবাড়িতে দাওয়াত সুফিয়া খানই করেছিলেন। দীর্ঘদিন ধরে আরিফের মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন তিনি, কিন্তু হৃদের বেড়াজালের জন্য করতে পারেননি। আরিফ মায়ার সঙ্গে আরিফ চাইলে সরাসরি হৃদের সঙ্গে যোগাযোগ করতে পারত মায়ের জন্য, কিন্তু সে তা করেনি। নিজের চক্ষু লজ্জায় অতীতে ঘটে যাওয়া মানুষপটের অনেক স্মৃতি আজও আরিফকে লজ্জিত আর বিব্রত বোধ করে বলে সে চেয়েও কখনো মায়ের খোঁজ নিজেই মাকে দিতে পারেনি। তবে আজ সব সম্পর্কের মনোমালিন্যতা কাটিয়ে উঠতে দেখে আরিফের বুকে প্রশান্তির ঢেউ বয়ে গেল। এবার হৃদের সঙ্গে আরিফের কথা বলা প্রয়োজন। অনেক তো হলো ভুল বোঝাবুঝি, এবার না হয় আন্তরিকতা বজায় রাখলো দুইজনের মাঝেই। বোনের জামাতা বলে কথা মূল্যায়ন অবশ্যই করতে হবে আরিফকে। মনস্তাত্ত্বিক ভাবনায় আরিফ দীর্ঘশ্বাস ফেলে মায়ার উচ্ছ্বাসিত মুখটার দিকে তাকালো। পরিবারকে পেয়ে কতটা খুশি মায়া, অথচ একটা সময় অযত্নে অবহেলায় মুচড়ে গিয়েছিল। বিষাদময় স্মৃতিগুলো আরিফ আর মনে করতে চায় না, তাই নিজেকে ব্যস্ত রাখলো সকলের মাঝে। দীর্ঘ সময় নিয়ে মায়া জুই দুইজনেই সুন্দর মুহূর্ত পার করলো পরিবারের সাথে। সুফিয়া খান রেহানা বেগমের সঙ্গে কুশলাদি বিনিময় করে বেশ কিছুক্ষণ কথা চালালেন। এর মাঝে ফাহাদের মাকে দেখা গেল রেহানা বেগমের সঙ্গে বসতে। মুক্তার সঙ্গে করা অযৌক্তিক ঘটনাগুলোর জন্য ক্ষমা চাইলেন তিনি এবং খুব করে আবদার করলেন মুক্তাকে শ্বশুরবাড়িতে পাঠাতে। ফাহাদ এই নিয়ে বেশ কয়েকবার আশুগঞ্জ গিয়েছিল মুক্তাকে ফিরিয়ে আনতে, কিন্তু প্রত্যেকবারই মুক্তা ফিরিয়ে দিয়েছে ফাহাদকে আসবে না বলে। সেজন্য মা হয়ে তিনি বেশ অনুতপ্ত প্রকাশ করলো আরিফ ও রেহানা বেগমের কাছে। ফাহাদের মায়ের কথা আরিফ কিংবা রেহানা বেগম তৎক্ষণাৎ মুক্তাকে শ্বশুরবাড়ি পাঠাবেন বলে কিছু বলল না। তবে সময় নিয়ে ফাহাদের মাকে আশ্বস্ত করলেন ওরা মুক্তার সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। দীর্ঘ সময় নিয়ে সকলের মাঝে কথা চলল। দুপুরের আয়োজনে মায়ার পরিবার খানবাড়িতে সকলের সঙ্গে খাওয়া দাওয়া করলো। রাত 9টার দিকে আরিফ ফিহাকে নিয়ে চলে গেলেও রেহানা বেগমকে রেখে দিলেন সুফিয়া খান। দীর্ঘদিন পর মায়ের সঙ্গে রেহানা বেগমের দেখা, সেজন্যই সময়টা ক্ষণস্থায়ী না করে দীর্ঘস্থায়ী করতে মূলত রেহানা বেগমকে রেখে দিলেন তিনি নিহাল খানের নির্বাচন পর্যন্ত। এত মানুষের ভিড়ে রেহানা বেগমও থেকে গেলেন খানবাড়িতে। বয়স্ক হেনা খান, আরাফ খানের পাশাপাশি হৃদের ফুপুদের সঙ্গে বেশ সখ্যতা দেখা গেল রেহানা বেগমের। রেহানা বেগম শুধু একা হৃদের শাশুড়ি নন, তিনি হৃদের পাশাপাশি ফাহাদ আয়নেরও শাশুড়ি হন। সেই সুবাদে রেহানা বেগমের কদর খানবাড়িতে একটু বেশি দেখা গেল। ব্যস্ততার চাপে হৃদের আগমন ঘটল রাত 12টার পর। খানবাড়ির বসার ঘরে তখনও তেমন কেউ নেই। সকলেই বসার ঘর ছেড়ে যে যার রুমের দিকে হাঁটছিল। রেহানা বেগমকে আরো খানিকটা আগে একটা রুম দেওয়া হয়েছে। জুই আপাতত রেহানা বেগমের সঙ্গে আছে, কিন্তু অশান্ত মায়া সুফিয়া খানের পেছন পেছন ঘুরঘুর করছে অস্থির ভঙ্গিতে। মূলত মায়া ভেতরকার অস্থিরতার কারণ। মায়া চায় সুফিয়া খান আলাদা ঘরে না থেকে নিহাল খানের ঘরে থাকুক, কিন্তু
এই কথাটা মায়া সুফিয়া খানকে বলার সাহস পাচ্ছে না। মায়া কেন এই কথাটা, এই একটা কথা খানবাড়ির কারোরই সাহসে কুলাবে না সুফিয়া খানকে বলার। মায়ার শাশুড়ি যে মানুষ, এইসব বিষয়ে অন্য কারোর কথা বলার মোটেও পছন্দ করবেন না তিনি। নিশ্চিত মায়ার চিন্তার কমিয়ে বাড়িতে হাজির হলো আয়ন, রাদিফ, নিহাল খান। যদিও হৃদ ওদের সাথেই ফিরেছে, তবে সেই ফোন কলের জন্য বাইরেই রয়েছে। ক্লান্তিতে সকলের যার যার রুমের দিকে হাঁটলো ফ্রেশ হতে। রাদিফের গোমরা মুখ দেখে মায়ার আগ বাড়িয়ে রাদিফের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাইল না। আজ সকালেই রাদিফের সঙ্গে সুফিয়া খানের বাকবিতণ্ডা হয়েছে। সেই সুবাদে রাদিফ সুস্থ মন মানসিকতা নিয়ে এই বিষয়ে কথা বলবে। তাছাড়া রাদিফ সুস্থ মন মানসিকতা থাকলেও কোনো সন্তানই নিজের বাবা মাকে একত্রে থাকার বিষয়টা নিয়ে কথা বলতে চাইবে না চক্ষু লজ্জায়। মায়া নিজের লজ্জা লাগছে এই বিষয়ে চিন্তা করতে, তারপরও মায়া চুপ থাকতে পারছে না। কারণ আজ সুফিয়া খানকে ফোনে কাউকে বলতে শুনেছে তিনি কাল ঢাকা ফিরে যাবেন রাতের মধ্যেই। সেজন্যই অশান্ত অস্থির মায়া চাচ্ছে আজ রাতটা যে করেই হোক নিহাল খান আর সুফিয়া খানকে বন্ধ ঘরের ভেতরে রাখতে। এতে করে দীর্ঘ 15 বছরের মনোমালিন্যতা দূর করার জন্য হলেও একান্ত কিছুটা সময় পাবে তারা। আয়ন, রাদিফ কাউকে আর নিচে দেখা গেল না। সকলেই ফ্রেশ হয়ে যার যার রুমে, অথচ হৃদ তখনও বাইরে। এর মাঝেই মায়া 2 বার গিয়েছিল হৃদের খোঁজে। হৃদকে দেখা গেল ছেলেপেলেদের সঙ্গে দাঁড়িয়ে কী সব বলতে। হয়তো নির্বাচনের ব্যাপারে প্রয়োজনীয় কিছু হবে বলে মায়া কিচেনে এসে হৃদের জন্য লেবু পানি করে রাখলো ফ্রিজে। তারপর নিজেদের ঘরে ফিরে হৃদের ফ্রেশ হওয়ার জন্য তোয়ালে কাপড় খুলে রাখলো ওয়াশরুমে। পুনরায় নিচে নামতেই ড্রয়িং রুমে দেখলো নিহাল খানকে। তিনি রাতের ডিনারের জন্য ডাইনিং এর দিকে যাচ্ছিলেন। কিচেনে সুফিয়া খান আছে। হয়তো এখনো দুইজনের দেখা সাক্ষাৎ হয়নি। নিহাল খান এদিক সেদিক তাকিয়ে সুফিয়া খানের খোঁজ করার বিষয়টা মায়া সিঁড়ির উপরেই দেখে বুঝতে পারল। তাড়াহুড়োয় মায়া দ্রুত হাঁটল নিহাল খানকে আটকাতে। নিহাল খান ডাইনিং এ যাওয়ার আগেই মায়া পিছন ডেকে বলল, বাবা। তৎক্ষণাৎ উত্তর দিতে দিতে নিহাল খান পিছন ফিরল। মায়াকে অস্বস্তিতে দাঁড়িয়ে থাকতে দেখে নিহাল খান ফের বললেন, কি বলবেন? মায়া মাথা নাড়িয়ে কিছু বলবেন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়েও কথা বলতে হাঁসফাঁস করতে লাগলো। নিহাল খান মায়ের হাঁসফাঁস করতে দেখে আন্দাজ করে বললেন, নির্ভয় বলেন আম্মু, আমি শুনছি। মায়া অস্বস্তিতে সিটিয়ে হাঁসফাঁস করে বলল, আম্মু কাল ঢাকায় ফিরে যেতে চাচ্ছেন। আম্মুকে আমরা আপনার মিথ্যা অসুস্থতার কথা বলে চট্টগ্রামে এনেছিলাম। এখন আপনার সুস্থতা দেখে তিনি আবার ঢাকায় ফিরে যেতে চাচ্ছেন। আম্মু যদি একবার ঢাকায় ফিরে যান তাহলে ওনাকে আর চট্টগ্রামে ফেরানো যাবে না, সেটা আপনিও জানেন বাবা। আম্মু শক্ত ধাঁচের মানুষ হলেও উনি ওনার পরিবারের প্রতি খুব যত্নশীল। আপনার অসুস্থতার খবর পেয়ে আম্মু চট্টগ্রামে ফিরলেও আমরা চাই আম্মু সারা জীবন এ বাড়িতে থাকুক। সেজন্য আপনার আম্মুর সাথে কথা বলা জরুরি বাবা। আম্মু চলে গেলে বিষয়টা অনেক দেরি হয়ে যাবে। সুফিয়া খানের ফিরে যাওয়ার বিষয়টা শুনে বুকে মুচড়ে উঠল নিহাল খানের। অসহনীয় দহনে বুকে ছটফট
করে গলায় সুর নরম হয়ে আসলো নিহাল খানের। দীর্ঘ 15 বছরের দূরত্বে ক্লান্ত হয়ে উঠেছেন নিহাল খান। এবার তিনি এই দূরত্ব ঘোচাতে চান। তবে মায়ের সাথে নিজেদের পার্সোনাল বিষয়ে কথা বলতে খানিকটা দ্বিধাবোধ করলেন তিনি। আবার মায়ের থেকে সাহায্য না নিলেও তিনি সুফিয়ার অবধি পৌঁছাতে পারবেন না, কারণ সুফিয়ার সঙ্গে একান্ত কথা বলার সুযোগটাই পাচ্ছেন না তিনি। আর না সুফিয়া ওনাকে কথা বলার সুযোগ দিচ্ছে। অসহায় নিহাল খান নরম সুরে মায়ের থেকে সাহায্য চেয়ে বলল, আপনার শাশুড়ির সাথে আমার কথা বলার একটু সুযোগ করে দিতে পারবেন আম্মু? নিহাল খান যেন মায়ের মনের কথাটা বলল। মায়া তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, আপনি রুমে যান বাবা, আমি আম্মুকে বলে দিচ্ছি আপনি অসুস্থ, বুকে ব্যথা করছে, বাকিটা আপনি সামলে নেবেন। মায়ের মিথ্যা বলার কারণটা বুঝতেই নিহাল খান আর ডাইনিং এর দিকে এগোলো না, বরং নীরবতা পালন করে বসার ঘর ছেড়ে সিঁড়ির দিকে হাঁটতে মায়া ফের নিহাল খানকে পিছু ডেকে বলল, আপনার হাতে আজ রাতটার সময় আছে আব্বু, আম্মুকে কনভিন্স করার জন্য। সকাল হতে আম্মু চলে যেতে চাইলে আমরা কিন্তু ফেরাতে পারবো না ওনাকে। নিহাল খান চলে যেতে যেতে মায়ের কথাগুলো শুনল। মায়া ওর শাশুড়িকে ওনার বুক ব্যথার মিথ্যা কথা বলবে, অথচ সত্যি সত্যি তীব্র বুক ব্যথায় পীড়িত হচ্ছে উনি। এই ব্যথা সহনীয় নয়, বরং তীব্র অসহনীয় ব্যথায় তিনি গোটা 15 বছর পার করেছেন। মায়া নিহাল খানের গমনের পথের দিকে তাকিয়ে সামনে ফিরতে চাইলে হৃদের বুকের সঙ্গে মায়ের মুখ ঠেকে গেল। হৃদ মায়ার শরীর ঘেঁষে দাঁড়িয়েছিল, তাই হৃদের বুকের সঙ্গে মায়ের মুখ ঠেকে যেতেই মায়া মুখ তুলে উপরে তাকাতেই হৃদ 2 আঙ্গুলে মায়ের কপালে টোকা দিতে দিতে মোহনীয় গলায় বলল, আই মিস ইউ। হৃদের মুখে আই মিস ইউ শব্দটা কেমন অবিশ্বাস্য শোনালো মায়ের কানে। হৃদ সচরাচর কখনোই মায়াকে এসব কথা বলে না, অথচ আজ হৃদ স্বেচ্ছায় মায়ের কাছে স্বীকারোক্তি দিচ্ছে সে মায়াকে মিস করছে বলে। হতবাক মায়া অবিশ্বাসের ন্যায় হৃদকে ফের শুধিয়ে বলল, সত্যি আপনি আমাকে মিস করেছেন? হৃদ সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলল, মায়ের ঠোঁট প্রসারিত করে হাসতেই হৃদ ঝুঁকে চট করে মায়ের সেই হাস্যোজ্জ্বল ঠোঁটে শব্দ করে চুমু খেতেই মায়ের লজ্জায় 2 হাতে মুখ লুকালো। হৃদ দুষ্টু হেসে মায়ের মুখের হাত টেনে ধরতেই মায়া তৎক্ষণাৎ দৌড়ে পালাতে চাইলেও কিন্তু তার আগেই হৃদ হাত বাড়িয়ে মায়ের কোমরের কাছে লম্বা চুলের বেনি টেনে ধরতেই মায়া এক হাত চুলে রেখে পেছনে ফিরতে ফিরতে বলল, উফ কি, রুমে আসো। পারবো না। হৃদ মায়ের চুলের বেনি টেনে মায়াকে কাছে টানলো। মায়ের কাঁধ জড়িয়ে ধরতে ধরতে হৃদ বলল, জামাই ডাকলে বউকে আসতে হয়। মায়া হৃদের শরীর ঘেঁষে দাঁড়াতে দাঁড়াতে আশপাশে তাকালো কেউ আছে কিনা। চারপাশ শূন্য দেখে মায়ার হৃদের দিকে তাকিয়ে বলল, আপনি ঘরে যান, আমি আসছি, আপনার জন্য লেবু পানি নিয়ে আসি, কেমন? আসবে তো নাকি আবার ডাকতে হবে? না, আসবো, আপনি যান। ওকে। হৃদ মায়ের গাল টেনে মায়াকে ছেড়ে নিজের ঘরে গেল। মায়া ফ্রিজ হতে হৃদের জন্য লেবু পানিটা নিতে নিতে সুফিয়া খানের মনোযোগ আকর্ষণ করে বলল, আব্বুর নাকি ভীষণ বুক ব্যথা করছে আম্মু। আরাফ খানের জন্য স্যুপ তৈরি করছিলেন সুফিয়া খান। মায়ের কথায় হাত থেমে যায় ওনার। মায়াকে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জানতে চেয়ে বলল, তুমি জানলে কিভাবে? মায়া স্বতঃস্ফূর্ততার সাথে তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, আমি গিয়েছিলাম আব্বুকে খাওয়ার জন্য নিচে ডাকতে। তখন আব্বু বললেন উনি নাকি অসুস্থ, বুকে চাপ পড়েছে, সেজন্যই আবার ব্যথা করছে, তাই খাবেন না। বা সবাই বাড়ি ফিরেছে? জি। সুফিয়া খান আর কিছু বলতে শোনা গেল না, বরং স্যুপের 2টো বাটিতে ধোয়া ওড়ানো গরম স্যুপটুকু ঢেলে একটা বাটি পাশে দাঁড়ানো মালার হাতে দিয়ে বলল, আরাফ খানকে দিয়ে আসতে। মালা ট্রেতে করে স্যুপের একটা বাটি নিয়ে
বেরিয়ে যেতেই সুফিয়া খান মায়ের উদ্দেশ্যে বলল, হৃদ রাধিক আয়নের খাবার ফ্রিজে রাখা আছে, ওরা আসলে সার্ভেন্ট দিয়ে গরম করে নিবে খাবারগুলো। হৃদের জন্য খাবার আলাদা রাখা আছে ফ্রিজে, ওর তৈলাক্ত খাবার পছন্দ করে না, ওকে সেইভাবেই করে দিবে, কেমন? জি আচ্ছা। মায়ের সম্মতিতে সুফিয়া খান আর দাঁড়ালো না, আলাদা বাটিতে রাখা স্যুপটুকু নিয়ে হাঁটলো ওপরের দিকে। মায়া সুফিয়া খানের পেছন পেছন গেল না, বরং কিচেন হতে উকি মেরে তাকিয়ে রইল সুফিয়া খানের গমন পথের দিকে। মায়া মনে মনে বেশ করে দোয়া করলো যেন সুফিয়া খান অবশিষ্ট বাটিতে তোলা স্যুপটুকু নিয়ে নিহাল খানের ঘরে যায়। হলো তাই। সুফিয়া খান নিজের ঘরে না ঢুকে নিহাল খানের ঘরে ঢুকতেই উৎফুল্লতায় মায়া তৎক্ষণাৎ ইয়ে বলে মৃদু চিৎকার করে লাফিয়ে উঠল খুশিতে। মায়ের খুশিটুকু কেউ দেখার আগে মায়া আশেপাশে তাকিয়ে নিজেকে শান্ত করে নিল। যাক, অবশেষে মায়ার প্ল্যানিং কাজে দিয়েছে, এটা ভেবেই খুশি মনে হৃদের জন্য লেবু পানি নিয়ে রুমে গেল মায়া। খালি ঘরে হৃদকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে মায়া বুঝতে পারল হৃদ তখনও ওয়াশরুমে গোসল করছে। মায়ার হাতে লেবু পানির ট্রেটি সোফার টেবিলের উপরে রেখে বিছানায় পা দুলিয়ে বসলো। আজ সারাদিন ভর মায়া মাথায় ওড়না বেঁধেছিল হেজাবের মতন করে, কিন্তু এখন একা ঘরে কাউকে না দেখে মায়া মাথার ওড়নাটা খুলে কাঁধের দুপাশে চড়িয়ে দিল গুনগুন শব্দে গান গাইতে গাইতে। মায়া বসে থাকার মাঝে হৃদ আরো খানিকটা সময় নিয়ে ওয়াশরুমে হতে বের হতেই মায়াকে দেখলো মায়া বিছানায় বসে পা দোলাতে দোলাতে গুনগুন শব্দ করে গান গাইছে। হৃদের হাতে তোয়ালেতে মাথা মুছতে মুছতে মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে টেবিলের উপর থেকে লেবু পানি পান করলো। খালি গ্লাসটা পুনরায় জায়গায় রেখে আয়নার সম্মুখে দাঁড়িয়ে মায়ারকে এক আপত্তিকর কথা বলে বলল, আপনার তো কোনো বোন নাই, এবার আমি আপনার একটা বোন চাই। আপনার বোনকে আমি কোলে পিঠে করে বড় করব, তারপর বিয়ে দেব। বড় ভাবির সব দায়িত্ব পালন করব আমি, দেখবেন। মায়ের আপত্তিকর কথায় হৃদ আয়ন নিয়ে মায়ের দিকে কপাল কুঁচকে তাকালো। মায়ের এমন আপত্তিকর হুটহাট কথার মানে বুঝতে না পেরে হৃদ তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বলল, মা না হয়ে ভাবি হতে চাইছো হঠাৎ এত উদারতার কারণ? মায়ের মাঝে তখনও উৎফুল্লতার বহমান। মায়া গুনগুন শব্দে গান ছেড়ে বড়দের মতন করে বুঝদার হতে চেয়ে বলল, আপনি বুঝবেন না ওইসব ছেলে মানুষ। আমি আপনার একটা বোনের কথা ভাবছিলাম। এবার আম্মুর একটা মেয়ে হলে খানবাড়ি পরিপূর্ণ হবে। আপনারা দুই ভাই এক বোন, বিষয়টা কিন্তু চমৎকার দেখাবে, তাই না? মায়ার এতক্ষণের মনোভাব বুঝতেই হৃদ বিরক্ত হলো। তার মা এই বয়সে এসে মা হবে? যত সব চিন্তা ভাবনা তার বইয়ে। হৃদ মায়ের ভুল ধারণা ভেঙে বলল, তোমার শাশুড়ির বয়স কত জানো? মায়া আগের ন্যায় স্বতঃস্ফূর্ততার সঙ্গে জবাব দিয়ে বলল, কত হবে? 37 কিংবা 38 হবে, আর নয় তো বড়জোর 40, এর বেশি তো হবে না। আর মেয়েদের 40-এর পরও মা হওয়ার চান্স থাকে, যদিও কম চান্স থাকে। তবে আমি জানি আম্মু আবার মা হতে পারে, শিওর। মায়ের অদ্ভুত কথাবার্তায় হৃদ তীক্ষ্ণ চোখে তাকালো। একটা মানুষ কতটা নির্বোধ হলে শাশুড়ির মা হওয়া নিয়ে উৎফুল্লতা প্রকাশ করতে পারে। যেখানে হৃদের বয়স 30+, সেখানে শাশুড়ির বয়স 37, 38 কিংবা 40 কিভাবে হয়? হৃদের মা কি হৃদের থেকে মাত্র 10 বছরের বড়? হৃদ পেছন ঘুরে মায়ের দিকে তাকিয়ে
কোমর ঠেকিয়ে বসলো ড্রেসিং টেবিলের ওপর। মায়া ভুল ভেঙে বলল, আমার বয়স কত জানো? কত? আমার বয়স 30+ চলছে। মায়া না বুঝে তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, ও আচ্ছা, সমস্যা নেই, আমি আপনার বয়স দেখে বিয়ে করিনি। আপনি বুড়ো হয়েছেন তো কি হয়েছে, এতে আমার কোনো সমস্যা নেই। আমার বুড়ো জামাই চলবে, চিন্তা করবেন না। মায়া হৃদকে বুড়ো বলাই চেতে গেল হৃদ। মায়াকে ধমকে রাগে দাঁতে দাঁত চেপে হৃদ বলল, স্টুপিড, আমি বুড়ো? মায়া হৃদকে পাল্টা প্রশ্ন করে জানতে চাইল, কেন আপনি বুড়ো নয়? শাট আপ, ইডিয়েট। আমার বয়স 30 হলে তোমার শাশুড়ির বয়স 40 হবে কিভাবে? আম্মুর বয়স 50+ রানিং। কি? অসম্ভব, আমি বিশ্বাস করি না। আম্মু এখনো কত জোয়ান আর সুন্দরী, আপনি মিথ্যা বলছেন। হৃদের কাছে সুফিয়া খানের বয়সের কথা জানতেই মায়া লাফিয়ে উঠে দাঁড়ালো অবিশ্বাসে। হৃদ মায়াকে কাছে ডেকে শান্ত কণ্ঠে বলল, কাছে আসো। মায়া হৃদের দিকে যেতেই হৃদ এক হাতে মায়ের কোমরে হাত চেপে অপর হাতটা মায়ের গলায় দাগগুলোতে ছুঁয়ে দিতেই মোহচ্ছন্ন গলায় বলল, ভাবি না হয়ে মা হওয়ার অফারটা কিন্তু চমৎকার হবে, কি বলো? হৃদের কথার ইঙ্গিত বুঝতে পেরে মায়ের লজ্জায় সিটিয়ে তৎক্ষণাৎ নতমস্তিষ্ক হলো। প্রসঙ্গ পাল্টিয়ে মিনমিন করে বলল, নিচে চলুন, খাবেন? খাবো না কেন? বাইরে ডিনার করে এসেছি সবাই, বাবা বাদে। ও, তুমি খেয়েছো? তাহলে এবার বলো, অফারটা পছন্দ হয়েছে? হৃদের কথায় মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদের বুকে মুখ লুকাতে লুকাতে বলল, হয়েছি। মায়ের উত্তরে হৃদ প্রশস্ত হাসলো। দুই হাতে মায়াকে জড়িয়ে হৃদ ঘনিষ্ঠতা বাড়িয়ে বলল, আপনি মা হতে চাইলে আমিও ইন্টারেস্টেড বাবা হতে, বউ।